প্রতিদিনের এবং প্রযুক্তির মাধ্যমে আমি 2019 সাল পর্যন্ত কখনো ফেসবুক ব্যবহার করিনি। আমি প্রথম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম করোনা নিয়ে, করোনা ভাইরাস। কারণ আমি উদ্ভিদ বিজ্ঞানী হলেও আমার পড়ানো গবেষণা অণুজীব নিয়ে, যার ফলে তখন মনে হলো করোনার জন্য সময় মানুষকে একটু সচেতন করার দায়িত্ব আমাদের। সেই হিসাবে প্রথম লিখেছিলাম। তারপর থেকে ধারাবাহিকভাবে মানুষের কল্যাণে, মানুষকে সচেতন করা এবং যাদেরকে আমি ক্লাসে পড়াতে পারিনি তাদের বাইরে যে অগণিত মানুষ আছে যারা শিখতে চায়, আমি একজন শিক্ষক হিসাবে মনে করি এটা আমার উপর অর্পিত দায়িত্ব। আজকে মঞ্চে উপবিষ্ট এই কলেজের গিয়াসউদ্দিন ইসলামিয়া কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ, এখানে দুজন আমার প্রিয় মেধাবী শিক্ষার্থী যারা এখানে উদ্ভিদ বিজ্ঞান পড়ান, তাদের প্রতি বিশেষ করে শুভেচ্ছা রইল। আর যারা আজকে এখানে বসে আছে সকলেই আমার সন্তান তুল্য শিক্ষার্থীবৃন্দ। এই সন্তান তুল্য শিক্ষার্থীদের প্রতি আমার সবসময় একটি সহানুভূতি কাজ করে। যেখানে সুযোগ পায় তাদেরকে আলোকিত করার চেষ্টা করি। আমি আজকে সুযোগ পেয়েছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা, একজন মহান হৃদয়ের মানুষ, তা না হলে পরে স্কুল কলেজ প্রতিষ্ঠা করা যায় না। এই প্রকৃত মানুষের সাথে আজকে দেখা হবে সেই প্রত্যাশা নিয়েও এসেছিলাম। উনি হয়তো আসবেন, যদি না আসেন ওনার কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমি ব্যক্তি মিহিরলাল সাহার পক্ষ থেকে অভিনন্দন জানাই এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য। আমরা এই মানুষগুলোর প্রতি যদি শ্রদ্ধা নিবেদন না করি তাহলে মনে হবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। সুতরাং এটা দায়িত্ব, তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধা নিবেদন করছি। ওনার মতো মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠান কেন আরো এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী বা অনুসারে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়লে পরে শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা লাভ করবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকে যারা এখানে বসে আছে তারা ভবিষ্যতের কাণ্ডারি। আমরা সেভাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আবারও এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আমার পক্ষ থেকে, আমি একজন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য হিসাবে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ দিই। আমি একজন সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ এবং সাধারণই থাকতে চাই। একটি গ্রামের ছেলে, হ্যারিকেনের আলো জ্বালিয়ে পড়ালেখা করা ছাত্র। এখনকার যুগে সেই হ্যারিকেন বা হারিকেন নেই। মোমবাতি অথবা ল্যাম্প জ্বালিয়ে পড়া মানুষ অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। লেখাপড়ার উদ্দেশ্য নিজে ভালো থাকা, শুধু তাই নয়, নিজে ভালো থাকবো অবশ্যই, আমার পরিবারকে ভালো রাখবো অবশ্যই। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি যদি ভুল না করি ওটা ধারণ করি। সেটা কি? যে জ্ঞান আহরণের জন্য সুদূর চীন দেশে যাও। উনি এটা বলেছেন।
তার মানে জ্ঞান অর্জন দরকার আছে। জ্ঞান ছাড়া কিছু হবে না। আমি যদি জ্ঞানের আলোকে আলোকিত না হই তাহলে অন্ধকারে থাকবে। অন্ধকারে থাকলে কি হয়? ভয় হয়, কে যেন আমাকে তাড়া করছে। কিন্তু যদি আমি আলোকিত হই, আলোর সাথে থাকি, তাহলে ওই ভয়টা আর থাকবে না। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার এই উক্তিটির জন্য। একই সাথে আরেকটি যেটা আমি ধারণ করি, আমি যে জ্ঞান অর্জন করেছি অনেক চেষ্টা করে আমার শ্রদ্ধাভাজন শিক্ষকদের কাছ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে, এই জ্ঞানটি শুধু আমার মধ্যে ধরে রাখার জন্য নয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষাদানের জন্য নয়, যেখানে এই সুযোগ পাওয়া যাবে সেই সুদূর চীন দেশেও যদি যেতে হয় এই জ্ঞান বিতরণের জন্য, আমি যেতে দ্বিধাবোধ করব না। তার একটি প্রমাণ আজকে এই যে নারায়ণগঞ্জের গিয়াসউদ্দিন মডেল কলেজে, ইসলামিয়া মডেল কলেজে, ইসলামী মডেল কলেজ, আমি গত দুদিন আমি গ্রামের বাড়িতে ছিলাম, অনেক কষ্ট করেছি, কিন্তু গ্রামের যে সবুজের ছায়ায় সেই কষ্টটা ছিল না। কালকে বাসায় পৌঁছেছি 5টায়, বাসায় পৌঁছে আমার মাস্টার্সের থিসিস স্টুডেন্টের সিনপসিস দেখতে হয়েছে, 11টা পর্যন্ত সেটা দেখেছি। আজকে সকালে এখানে চলে এসে বিশ্রাম নিতে পারতাম, কিন্তু আমি মনে করেছি বিশ্রামের চেয়ে আজকে এখানে আসাটা বেশি জরুরি। কারণ সুযোগ সব সময় আসে না, সুযোগ আসলে, ভালো সুযোগ আসলে সেটি সদ্ব্যবহার করা। আবার বলি, ভালো সুযোগ অনেক ধরনের হয়, অর্থবিত্তের সুযোগ ওই সুযোগ না, জ্ঞান বিতরণের সুযোগ। আমি সেই সুযোগটাকে সম্মান করি, জ্ঞান বিতরণ করতে চাই। যতদিন বেঁচে আছি, যতদিন এই দেহে প্রাণ আছে, আমি সুযোগ পেলেই জ্ঞান বিতরণ করতে চাই বা করব। কেউ ডাকুক আর না ডাকুক, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। এখন সেই সুযোগ আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেল, যেখানে আমার সব শিক্ষামূলক বক্তব্যগুলো থাকে। আমি এটা দিয়ে বিজনেস করতে চাই না, এটা দিয়ে রাজনীতি করতে চাই না, ওই জায়গাগুলো আমি পছন্দ করি না। আমি পছন্দ করি প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত হয়েছি, আমার কাজ অন্যদেরকে আলোকিত করা। এই সূত্র ধরে আমি উদ্ভিদ বিজ্ঞানের মানুষ, উদ্ভিদ বিজ্ঞানের কথা দিয়ে যদি বলি, এখানে কতজন শিক্ষার্থী উপস্থিত আছে সংখ্যাটি আমার জানা নেই, ধরে নিলাম 150 থেকে 200 জন শিক্ষার্থী আছে এইখানে। ও 550 শিক্ষার্থী এখানে, একটা বড় করে তালে। এটি আমার জন্য সবচাইতে বড় সুযোগ, এতজন শিক্ষার্থীকে একসাথে কিছু বলা। আমি পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইখানে যারা আমার সন্তানেরা, ছেলে এবং মেয়েরা, তাদের অভিভাবকরা এখানে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ঘরেই রাখতে পারতেন, ঘরে শিক্ষকদের পড়াতে পারতেন, কেন শিক্ষা আয়তনে আসতে হয়? তার কারণ শুধু বই পড়লে হবে না, তার সাথে অনেক কিছু শিখতে হয়। এখন এই যে লাইন ধরে সুন্দরভাবে বসে আছে, আমার পাশের ব্যক্তিটি কে, তার সুখ দুঃখের কথা আমি শেয়ার করতে পারি, বন্ধু হতে পারি, বিপদ আপদে তার পাশে দাঁড়াতে পারি।
তাহলে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসাটা অত্যন্ত জরুরি। আমার ছেলে মেয়েকে আমার ছেলেটিকে ক্লাস 8 পর্যন্ত এবং আমার মেয়েটিকে ক্লাস 7 পর্যন্ত বাসায় পড়িয়েছি, নিজের হাত ধরে হাতের লেখা শিখিয়েছি। আমার হাতের লেখা আমি বলি, একটু গর্বই করি, হাতের লেখা ভালো। যারা হাতের লেখা ভালো তাদের আমি পছন্দ করি। কেন? ব্যাখ্যা আছে। কারণ লেখাটা আমার নিজের জন্য নয়, অন্যের জন্য। আমার বক্তব্যটা ওই লেখার মধ্যে নিহিত আছে। পড়বে কে? অন্য আরেকজন। যদি সে পড়ে বুঝতে না পারে তাহলে ভুল অর্থ হয়ে যাবে। যারা পরীক্ষার্থী পরীক্ষা দিবে, সুতরাং খাতায় যদি সুন্দরভাবে লেখা হয়, যিনি সম্মানিত শিক্ষক খাতা দেখবেন, প্রথমেই তার মনটা ভুলে যাবে যে হাতের লেখাটা সুন্দর। তাদের যদি একটু ভুল ত্রুটি লেখা থাকে, সেটা অনেক সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে না, এত সুন্দর লেখা, এ হয়তো জেনে ভুল করেনি। সুতরাং প্রথম অনুরোধ, ফ্রম নাও, আজকের থেকেই যদি হাতের লেখা খারাপ থাকে, চেষ্টা করবে ভালো করে হাতের লেখা। আমি এখনো চেষ্টা করি, আমার কোন অক্ষরটা খারাপ সেই অক্ষরটা ভালো করার জন্য। আমি জড়িয়ে লিখতাম, জড়িয়ে লিখতে পরে তাড়াতাড়ি লেখা যায়, কিন্তু অন্যদের পড়তে অসুবিধা হয়। এখন আমার হাতের লেখা জড়ানো না, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা, গোটা গোটা। আমি ইউনিভার্সিটিতে বসেও লিখতাম প্রতিটি অক্ষর আলাদা আলাদা করে। সুতরাং এই একটা অনুরোধ রইল, হাতের লেখা ভালো করার চেষ্টা করুন। আর চেষ্টা করলে হয় না, এইটা বিশ্বাস করি না। একটা উদাহরণ দেই, সত্যেন্দ্রনাথ বোস, যারা ফিজিক্স একটু পড়েছ, নাম শুনেছ? এখন তো এই ফেসবুকের মাধ্যমে শোনা যায় বোসন কণা, বোস আইনস্টাইন থিওরি, শুনেছ? বোস আইনস্টাইন থিওরি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তার আগে একটি কলেজের শিক্ষক ছিলেন। উনি ওনার আর এক বন্ধু মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসুর বাড়ি পশ্চিম বাংলা, মেঘনাথ সাহার বাড়ি পূর্ব বাংলার গাজীপুরে। ওনারা ম্যাথমেটিক্সের শিক্ষক ছিলেন। ম্যাথমেটিক্সের রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে সত্যেন্দ্রনাথ বোস ফার্স্ট, মেঘনাথ সাহা সেকেন্ড। ওনারা যখন ম্যাথমেটিক্স পড়াচ্ছেন, কলেজের কোনো শিক্ষার্থী বলেছে যে এই কলেজের শিক্ষক, ওনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন কিনা জানি না, এই কলেজের গণিতের শিক্ষক ভালো না, ভালো পড়াতে পারে না। ওনাদের দুইজনের এটা লেগেছে যে নিশ্চয়ই তাহলে আমরা ভালো পড়াতে পারিনি, যা ম্যাথমেটিক্স পড়াবো না। কি পড়াবো? তাদের পছন্দের বিষয় ফিজিক্স। ওনারা ফিজিক্সের শিক্ষক হয়ে গেলেন, পাশ করলেন গণিতে, শিক্ষক হয়ে গেলেন ফিজিক্সে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সালে প্রতিষ্ঠা লাভ করে, তখন ফিজিক্সের প্রথম প্রধান ছিলেন জেনকিন্স। তারপরে আরেকজন শিক্ষককে নিতে চাইলেন, সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাথ সাহা দরখাস্ত করেন। নিয়োগ বোর্ড সত্যেন্দ্রনাথ বোসকে নিয়োগ দেন। কেন দিলেন? ওনার একটা ভালো গবেষণা প্রবন্ধ ছিল, ওইটার কারণে সত্যেন্দ্রনাথ বোস নির্বাচিত হন। তারপর উনি ফিজিক্সের হেড হলেন। উনি যেহেতু ছাত্র ভালো ছিলেন, গবেষকও ভালো, রাত জায়গায় গবেষণা করতেন, লিখতেন। লেখা ভালো হচ্ছে না, তখন তার কম্পিউটার ছিল না, ছিঁড়ে ফেলাতেন, আবার নতুন করে লিখতেন। কোথায় ফেলাতেন? নিচে ফেলাতেন। উনি চলে গেলে পরে শিক্ষার্থীরা ওইগুলা পুরাই নিত। কেমন করে জানলেন? দেখলেন
যে একজন ছাত্র থিসিস জমা দিতে আসছে। তো থিসিস যখন পড়তেছেন, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন যোগেন। কিরে যোগেন, এই লেখাগুলো তো চেনা চেনা মনে হচ্ছে। যোগেন উত্তর দেয়, বাবু এই লেখাগুলো তো সব আপনার, আপনি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন। ওই ছাত্রটি সব কুড়িয়ে নিয়ে গেছে, ওইগুলা লিখে দিয়েছে। তাহলে এমন মাপের গবেষক ছিলেন। তারপরে কি করলেন, কত সালে উনি যোগ দিলেন? 1921। 1924 সালেই উনি গবেষণা করে একটা তত্ত্ব বের করলেন, করে সেটা ইংল্যান্ডে পাঠালেন। কারণ ইংল্যান্ড তো তখন সবচেয়ে ভালো শিক্ষার জায়গা, আমরা বলি বিলেত। বিলেতে পাঠালেন। বিলেতের লোকজন মনে করলেন এই পূর্ব বাংলায় এমন কোন বিজ্ঞানী আছে যে আমাদের এখানে লেখা দেওয়ার সাহসটা করে। অ্যাকসেপ্ট করলেন না, রিজেক্ট করে দিলেন, প্রকাশিত হলো না। সত্যেন বসু নাসর বান্ধা উনি কি করলেন, সেই 4 পৃষ্ঠার লেখা তত্ত্বটি আইনস্টাইনের কাছে পাঠালেন। আইনস্টাইনের নাম শুনেছ? আইনস্টাইনের কাছে পাঠালেন। তাহলে কত বড় সাহস! লিখলেন, চিঠিটা খুব সুন্দর করে লেখা, আমি পড়েছি, দারুণ চিঠি একটা। বললেন যে তুমি আমাকে চিনবে না, শ্রদ্ধা নিবেদন করে বলতেছে আমি তোমার ছাত্র, সরাসরি ছাত্র না, পরোক্ষ ছাত্র, কারণ আমি তোমার বই পড়ি, সেই হিসাবে তোমার ছাত্র। তা আমি একটি গবেষণা করেছি, আমি এত ভালো জার্মানি জানি না, তুমি যদি আমার এই লেখাটি জার্মানি ভাষায় তোমাদের ফিজিক্স যে জার্নাল আছে সেখানে যদি প্রকাশ করে দাও। তারপরে আর একটা যেটা লিখলেন, তুমি এই মানুষটিকে হয়তো চিনবে না, কিন্তু মনে করতে পারো আমি যখন কলকাতা কলেজে ছিলাম তখন তোমাকে আমি চিঠি লিখেছিলাম যে তোমার অনুমতি চেয়েছিলাম তোমার জার্মান ভাষায় লেখা প্রবন্ধগুলো আমি ইংরেজিতে অনুবাদ করতে চাই। তুমি আমাকে অনুমতি দিয়েছিলে, আমি সেই প্রবন্ধগুলো ইংরেজিতে অনুবাদ করেছি, আমি সেই লোকটি। তাহলে কিভাবে একজনকে আকৃষ্ট করতে হয়, একটা চিঠি তার প্রকাশ করে। চিঠি পড়লেন, পড়ে ওই প্রবন্ধ পড়লেন। আইনস্টাইন তো হতভম্ব যে আমরা এতদিন ধরে যেভাবে হাত দিয়ে বেরিয়েছি ওই তত্ত্বের জন্য, এই বস্তু দেখি সেটাই করেছে। তখন আইনস্টাইন একটু স্বার্থবাদী হয়ে গেলেন, উনি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করলেন, সাথে তার নামটা জুড়ে দিলেন। ওই গবেষণায় কিন্তু আইনস্টাইনের কোনো অবদান নেই, কিন্তু তিনি প্রকাশ করে দিলেন। বোসের নামের সাথে সাথে আইনস্টাইনের নামটা চলে আসে, জগৎ বিখ্যাত হয়ে গেল বোস আইনস্টাইন তত্ত্ব, প্ল্যাঙ্কস থিওরি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পৃথিবী চিনল। আমাদের দুর্ভাগ্য 121 বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, এখনো আর একজন সত্যেন্দ্রনাথ বোস হয়নি। আশা করি তোমাদের এখান থেকে কেউ না কেউ ওনার মতন একজন মানুষ হবে, সেই স্বপ্ন দেখবে। দেখবে তো? আর হাত তুলো। আর একটি স্বপ্ন দেখায় আমাদের এদেশের মানুষ, মুন্সিগঞ্জের মানুষ। মুন্সিগঞ্জের একজন মানুষের নাম বলো, জগৎ বিখ্যাত। দাঁড়িয়ে বলো, একটু সামনে এসে যদি কেউ পারো। মুন্সিগঞ্জের জগৎ বিখ্যাত একজন মানুষ, বলো। জগদীশচন্দ্র বসু। একটা বড় হাততালি। তোমার নাম কি? হ্যাঁ বাবা শোনো, আসো।
একে আলিঙ্গন না করলে যে অকৃতজ্ঞ হয়ে যাব। হ্যাঁ, অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, আমার আশাটা সার্থক, একদমই সার্থক। জগদীশ চন্দ্র বসু, গাছের যে প্রাণ আছে, ক্রেস্টোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে সেটা প্রমাণ করলেন আমাদের মতো গাছেরও প্রাণ আছে, গাছেরও ব্যথা লাগে, গাছেরও কষ্ট হয়। কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ। আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। উনি কিন্তু ফিজিক্সের মানুষ, সত্যেন বোস ম্যাথমেটিক্সের মানুষ, ফিজিক্সে হয়ে গেলেন। জগদীশ চন্দ্র বসু ফিজিক্সের মানুষ, এই ক্ষেত্রে বটানিস্ট হয়ে গেলেন, উদ্ভিদ বিজ্ঞানী হয়ে গেলেন। তার মানে কি, যখন উপর পর্যায়ে যায় জ্ঞানের কোনো সীমানা নেই, কোনো পরিসীমানা নেই। উনি এমন মাপের মানুষ, যদি বাঙালি না হতেন নোবেল প্রাইজ পেতেন। একেবারে ফাইনাল পর্যায়ে যেও তাকে নোবেলটা দেয়া হয়নি। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যে উনি আইনস্টাইনের সমকক্ষ। ব্রিটিশ সরকার এতদিন পরেও 2020 সালে 500 পাউন্ডের যে নোট, সেই নোটে জগদীশ চন্দ্র বসুর ছবি দিয়েছে। তাহলে দেখো, আমরা সেই দেশের মানুষ। তাহলে জগদীশ চন্দ্র বসু হবে কয়জন? হাত তোলো। জগদীশ চন্দ্র বসু সব ফিজিক্সের হতে চায়। এখন আরেকটি কথা বলি, বড় হতে হলে পরে স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখবে, সারাদিন লেখাপড়া করবে, রাত্রে যখন ঘুমাতে যাবে অনেকেই স্বপ্ন দেখো, তাই তো? সেই স্বপ্ন দেখবে ভবিষ্যতের একজন নাগরিক হবে, এমন নাগরিক যে সকলে পছন্দ করে, তেমন নাগরিক হওয়ার স্বপ্ন দেখবে। হয় বিজ্ঞানী, নয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় ক্যাডার, যেটাই হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রেই কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। আলোকিত মানুষ হবে। এখন তোমরা এইচএসসি তে পড়ো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট জোন এরিয়া ইন বিটুইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। তোমরা ইউনিভার্সিটিতে যাবে, সুতরাং এই দুটো বছর যারা কাজে লাগাতে পারবে তারাই তাদের স্বপ্নকে সফল করতে পারবে। তোমাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ রইল। আশা করি তোমরা কেউ না কেউ ভালো প্রতিষ্ঠানে যাবে, আমার সাথে দেখা করবে। আমি খুব খুশি হব যে আমি এই কলেজে একদিন গিয়েছিলাম। মনে রাখবে, তোমাদের বাবা মায়ের পরে এখানে যারা সম্মানিত শিক্ষক, তাদের অবস্থা অনেক ক্ষেত্রে বাবা মায়ের চেয়ে বেশি। কারণ এই সম্মানিত শিক্ষকবৃন্দ তোমাদেরকে আলোকিত করে দিবে। কিভাবে আলোকিত করবে? ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ধরো, তোমাদের বাবা মা একটা গাছ রোপণ করেছে, তোমরা সেই গাছের চারা, গাছ মানে কি, তারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, তাই তো? কিন্তু দেখো, একটা জায়গায় অসহায়, সৃষ্টির সেরা নই। সেটা কি, আমাদের খাবার আমরা তৈরি করতে পারি না। এই যে চারিপাশে যে সবুজ গাছপালা দেখো, এরাই সে খাবারটা তৈরি করে দেয়। সকালে নাস্তা করে আসছো, হয় ভাত, নয় রুটি, নয় ব্রেড, নয় চিরা, নয় মুড়ি, এগুলো সব গাছ থেকে আসে। তাহলে মহান সৃষ্টিকর্তা
আমাদের সৃষ্টিশীলা জীব করলেও ওই ক্ষমতাটা আমাদের কাছে দেননি, গাছদেরকে দিয়েছে। কেন তারা পারে? তাদের ভিতরে সবুজ কণিকা আছে, ক্লোরোফিল আছে, সেজন্য তারা পারে। তারাও পারবে না যতক্ষণ পর্যন্ত এই যে সূর্যের আলো আছে। সেই জন্য বলা হয় সূর্যকে সকল শক্তির উৎস, সকল শক্তির উৎস। কারণ এই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল পারে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে। আর এই রূপান্তর করতে পারে বলে আমরা খাবার খেয়ে বাঁচি, তারা খাবার খেয়ে বাঁচে। তাহলে সেই গাছগুলোকে আমাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয়। তাহলে গাছ পারে না, আমরা খাদ্য তৈরি করতে পারি না, কিন্তু আমরা জ্ঞান সৃষ্টি করতে পারি, জ্ঞানী হতে পারি। এই প্রত্যেকটি যে 600 জন শিক্ষার্থী, প্রত্যেকের মধ্যে মেধা আছে। মেধা মানে ওই ক্লোরোফিল, মনে করো ক্লোরোফিল আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড মাটির থেকে পানি নিয়ে খাবার তৈরি করে। তোমাদের মেধা আছে, তোমরা জ্ঞান সৃষ্টি করবে, খাবার না, জ্ঞান। তার জন্য আলো দরকার। ওই সূর্যের আলো নয়, এক্ষেত্রে সূর্যের আলো থেকে আলোকিত হয়ে বসে আছে এখানে যে সম্মানিত শিক্ষক বৃন্দ, পাওয়ার ব্যাংকের মতো। মোবাইলের চার্জ শেষ, ইলেকট্রিসিটি জায়গা নাই, পাওয়ার ব্যাংক সাথে আছে, ওটা দিয়ে চার্জ দিতে পারি। এই সম্মানিত শিক্ষক বৃন্দ সেই আলোটা দিবেন। তোমরা খাদ্য জ্ঞান তৈরি করবে। আমি যে কথাটি সবসময় বলি, এটি শিখেছি আমি ক্লাস 1-এর নবীনবরণের একটা অনুষ্ঠানে। ভাবতে পারো, প্রথম শ্রেণীর একটি নবীনবরণ জাপানে। আমার ছেলেটি তখন ওই স্কুলে পড়তো, তাদেরকে নবীনবরণ দেওয়া হয়েছিল। এখানে যিনি সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আছেন, ওই প্রিন্সিপাল মহোদয় জাপানি ভাষায় যে কথাগুলো বলেছিল তার সারমর্ম এরকম ছিল। ওদের প্রত্যেকের হাতে একটি গাছ দিয়েছিল আর বলেছিল, তোমরা এক একটি গাছ, তোমরা আলোকিত হবে, আমাদেরকে আলোকিত করবে। কোনো উপহার দেয়নি, গাছ দিয়েছিল, একটি ফুলের গাছ। এখন বাংলাদেশে এই গাছটি আছে, আগে ছিল না। মর্নিং গ্লোরি, কলমি গাছের ফুলের মতো, মর্নিং গ্লোরি, খুব সকালে ফোটে, গ্লোরিয়াস ফ্লাওয়ার। তাহলে তোমরা সেই চারা গাছটি এই কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, একটি বড় গাছে পরিণত হবে। আমি ফুল গাছ দিয়ে উদাহরণ দেই, এটি আমার নিজস্ব ভাবনা দিয়ে বোঝায়। কেমন ফুল গাছ হবে? কোন ফুল পছন্দ করো? গোলাপ। তারপরে একটু এসে সামনে এসে বলো। হাসনা হেনা, রজনীগন্ধা, গন্ধরাজ, এইরকম অনেক ফুল আছে। আমরা এক একজন এক এক ফুলটাকে পছন্দ করি। কেন করি? হয় তার গন্ধ, না হলে তার রং। তাহলে তোমরা এক একটি ওই রকম ফুল হবে, যে ফুলটি অন্যরা পছন্দ করবে, তোমাদের দেখে আকৃষ্ট হবে। আবার পৃথিবীর সবচাইতে বড় ফুল, তার নামটি হলো র্যাফলেসিয়া। সবচাইতে বড় ফুল, এত বড় ফুল। সেই ফুলটি দিয়ে পচা মাংসের দুর্গন্ধ, কেউ সেখানে যায় না। তোমরা কখনো সেই রকম ফুল হবে না। আমার বিশ্বাস তোমরা সকলে এক একটি গোলাপ ফুলের মতো হবে। আমি এই বিশ্বাস নিয়ে ফিরে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? আরেকটি হলো, একটি দেশে বনভূমির একটি নির্দিষ্ট পরিমাণ থাকতে হয়। আমাদের যে জমি আছে,
তার 25% বনভূমি থাকতে হবে। কেন? আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকার জন্য। গত 50 বছরে আমাদের দেশে তাপমাত্রা 5 ডিগ্রি বেড়েছে। কেন? কারণ বনভূমি কমেছে, জনসংখ্যা বেড়েছে, যার ফলে 38 ডিগ্রি থেকে 43 বা 44 ডিগ্রিতে হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আমাদের সকলকে গাছ লাগাতে হবে। এখানে 600-700 স্টুডেন্ট, শিক্ষক যারা আছেন, তারা যদি 1টি করে গাছ লাগান তাহলে 6টি বা 700টি গাছ হবে। গাছের গুরুত্ব 2019 থেকে 21 পর্যন্ত প্রায় 2 বছর করোনা ভাইরাস কোভিড-19 আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গাছের গুরুত্ব কতটুকু। কিভাবে দেখিয়েছে? অক্সিজেনের চাহিদা দিয়ে। করোনায় আক্রান্ত হলে ফুসফুস ক্ষতি হয়েছে, অক্সিজেনের সিলিন্ডার কিনতে হয়েছে। সিলিন্ডার নেই, অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে। তা সেই হিসাবে আমি একটু হিসাব করেছি, এটি আমাদের প্রতিদিনে কত টাকা অক্সিজেন বিনামূল্যে একটি গাছ দেয়। আমি খাবারের সাথে তুলনা করে বুঝাই। ধরে নিলাম আমি একজন ধনাঢ্য পরিবারের সন্তান, আমার জন্য বরাদ্দ প্রতিদিন 1000 টাকা খাবারের। সেই বরাদ্দটা কিভাবে? সকালে 100 টাকার নাস্তা, বিকালে 100 টাকার নাস্তা, দুপুরে 400 টাকা, রাত্রে 400 টাকা। 1000 টাকা যথেষ্ট নয় কি? যথেষ্ট। তাহলে একদিনে ভালোভাবে খেতে 1000 টাকা। আমাদের বেঁচে থাকতে কয় হাজার টাকার অক্সিজেন লাগে? কেউ কি বলতে পারবে? শুনলে আশ্চর্য হবে, কারণ আমরা ওইটা উপলব্ধি করি না। 6000 টাকারও বেশি অক্সিজেন লাগে আমাদের বেঁচে থাকার জন্য প্রতিদিন। তাহলে খেতে লাগলো 1000, অক্সিজেন লাগে 6000 টাকা। খাওয়ার চেয়ে 6 গুণ বেশি। নাকটা একটু বন্ধ করলে, মুখটা একটু বন্ধ করলে বোঝা যায় অক্সিজেনের গুরুত্ব কতটুকু, খাবারের চেয়ে বেশি। সুতরাং গাছ লাগাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে। বুঝাইতে পেরেছি? একটি বড় ধরনের গাছ 4 জন মানুষকে বাঁচিয়ে রাখে। একটি পূর্ণবয়স্ক বড় গাছ 4 জন মানুষের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। তাহলে কত বড় দাতা! তাহলে কি তাদের কষ্ট দেওয়া ঠিক? ঠিক না। অপ্রয়োজনীয় কোনো গাছকে কাটবো না, ঝুঁকিপূর্ণ না হলে কোনো গাছের শাখা প্রশাখা কাটবো না। যদি কেউ কাটতে চায় বাধা দিন। মনে থাকবে। আর কি প্রসঙ্গে বলবো বলো? তোমাদের কাছে শুনি স্যার এই প্রসঙ্গে বলে। হ্যাঁ, সেটা দিব। এখন আমি ভালোভাবে বেঁচে থাকার কথা বলি। শুধু বেঁচে থাকা না, কেমন ভাবে বেঁচে থাকা না? আমি এখন বক্তব্য দিচ্ছি, আমার পেটটা মোচড় দিয়ে উঠলো, আমি আর বক্তব্য দিতে পারবো না। কোথায় দৌড়াবো? ওয়াশরুমে। এইটা যাতে না হয়, আমরা সুস্থভাবে অনেকদিন বেঁচে থাকতে চাই। ওই যে 2 জন বিজ্ঞানীর কথা বললাম, এখন অণুজীব সংক্রান্ত আরেকজন, ডাক্তার সংক্রান্ত আরেকজন বিজ্ঞানীর কথা বলি। এলি ম্যাসনিকভ, ফ্যাগোসাইটোসিস, যারা জুলজি পড়ো তারা হয়তো পড়তে পারবে। ফ্যাগোসাইটোসিস, আমাদের ভিতরে রোগ জীবাণু ঢুকতে পারে, হোয়াইট ব্লাড সেল তাকে আটকিয়ে মেরে ফেলে। এইটা উনি আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারের জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি সবসময় ভাবতেন